সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা দুটি বিষয়কে নির্ধারণ করেছি আলোচনার জন্য। গত মধ্যরাত থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ দীর্ঘ 50 দিন পর এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যদিও তার আগে ফার্নেস অয়েল এবং জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল, এলপিজির দামও বাড়িয়েছিল, কিন্তু বিশেষ করে ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন এগুলোর দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করব। এইটাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সরকারের 60 দিন পূর্ণ হয়েছে, 2 মাস পূর্ণ হয়েছে। এই 2 মাস পূর্ণ হওয়াকে কেন্দ্র করে এর ভিতরে সরকার কী পদক্ষেপ গ্রহণ করলো, আর ইরান যুদ্ধ পরিস্থিতি তো আছেই। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, জামাত দলীয় সংসদ সদস্য, ঢাকা 16 আসন থেকে নির্বাচিত। জনাব বাতেন, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, খুলনা 4 আসন থেকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে আমার এনটিভি স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরু করতে যাই কর্নেল বাতেনকে দিয়ে। যেমনটি আমরা শুরুতে বলছিলাম, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর আমরা লক্ষ্য করছি যে আজকেও পেট্রোল পাম্পগুলোর সামনে কিন্তু ভিড় কমেনি। বলা হচ্ছিল যে দাম বাড়িয়ে দিলেই হয়তো পর্যাপ্ত সরবরাহ হবে এবং পাম্পগুলোর সামনে থেকে ভিড় কমে আসবে, এটা একটা কারণ। আর যেমনটি জামাতের আমির কিংবা বিরোধী দল নেতা শুরুতেই বলছিলেন, দাম বৃদ্ধির খবর জানার পরপরই গতকালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে এটা দেশবাসীর উপর মরার উপর খাড়ার গা। তো এইটার কি কোনো বিকল্প ছিল? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দাম তেলের দাম বৃদ্ধির যে বিষয়টি, এটা তো অলমোস্ট একটা ধারণা করা হচ্ছিল যে তেলের দাম যে কোনো সময় বাড়বে, এবং সরকারের পক্ষ থেকেও ইভেন আগের দিনও বলা হয়েছে যে বাড়বে না, মানে বাড়ার একটা তো গুঞ্জন ছিলই আর কি। সরকার সিদ্ধান্ত নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সরকার বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে না, এই মুহূর্তে না, বাট আমরা বুঝতাম যে কোনো মুহূর্তে দাম বাড়বে। জি, তো দাম বেড়েছে, দাম বৃদ্ধির প্রতিক্রিয়া তো আছে, বাজারে প্রতিক্রিয়া, তাৎক্ষণিক প্রতিক্রিয়া আছে, একটু মধ্যমেয়াদী প্রতিক্রিয়া আছে, দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আছে। দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনে করেন আগামীকালকে সবজির দাম হয়তো সবজি বেশি দিয়ে কিনতে হবে, কারণ পরিবহন খরচ বেড়ে যাবে, মানে একেবারে তাৎক্ষণিক যেটা, এই কারণ বাজারে সবজির বাজার চেঞ্জ হয়ে যাবে, যেগুলো ঢাকার বাইরে থেকে আসে। আর তেলের যেটা সংকট, যেটা ভিড় হ্রাস যেটা স্টেশনে, সেটার সঙ্গে কিন্তু দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নাই। বৃদ্ধি হলে যে কমবে বা বৃদ্ধি না হলে এটা থাকবে এরকম বৃদ্ধির পাশাপাশি যেটা সরবরাহ বাড়িয়ে দেওয়া হবে বলা হচ্ছিল, সরবরাহ যদি বাড়ে, পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণেই লাইনটা হচ্ছে, এই অভিযোগটা করা হচ্ছিল। হ্যাঁ, পর্যাপ্ত সরবরাহ তো ছিলই না, কারণ একদিকে মানে যদি পর্যাপ্ত সরবরাহ করতো, পেট্রোল তো রেশনিং করা হচ্ছিল, মানে ডিজেল পেট্রোল বোথ রেশনিং করা হচ্ছিল, মানে কাউকে তো ফুল ট্যাঙ্কি দেওয়া হতো না, 2000 টাকার 3000 টাকার অবস্থা ভেদে দেওয়া হতো। তো সেক্ষেত্রে তো যদি আগের মতো সাপ্লাই থাকতো, সেক্ষেত্রে তো তেল সাপ্লাই থাকার কথা ইয়াতে, আপনার এই যে কী বলে স্টেশনে, পাম্পগুলোতে সারপ্লাস থাকার কথা, কিন্তু পাম্পগুলোতে সাপ্লাই কম ছিল। সাপ্লাই কম হবে এটাও তো অস্বাভাবিক নয়, সারা বিশ্বে যেহেতু ক্রাইসিস, বাট যেখানে একটু সমস্যা হয়েছে যে সরকারের সমালোচনাটা কোথায়, আমি এটা জানতে চাচ্ছি যে জামাতের কিংবা সরকারের পক্ষ থেকে বললেই হতো যে সরবরাহ ঘাটতি আছে, দোষের কিছু নাই, তো যে সরকারে থাকতো তাকেই এটা ফেস করতে হতো। তারা তো শুরুর দিকে যেটা বলছিলেন যে গত বছর আমরা যে সাপ্লাই দিচ্ছিলাম, এই মার্চ মাসে যে সাপ্লাই হয়েছে, এই বছরও প্রায় সমান পরিমাণ
সাপ্লাই হয়েছে, তো কনজাম্পশন বেড়ে যাওয়ার কোনো কারণ নাই। তারা বলছিলেন যে এটা প্যানিক বাই এবং আপনার কেউ কেউ প্যানিক বাই সুযোগ ছিল না তো, প্যানিক বাই প্রথম দিকে হয়েছে, কিন্তু যখন রেশনিং শুরু করলো তখন রেশনটা এক সপ্তাহ পর আবার তুলে দেওয়া হয়েছে, মাত্র না, এক সপ্তাহ ওই রেশন না, এখনো তো দেওয়া হচ্ছিল। মানে যেটা পাম্প থেকে তারা বলছিল যে আমার সাপ্লাই নাই, তারা দেখে আমরা দিচ্ছে না, পর্যাপ্ত দিতে তারা পারছি। দেখছে যে তার সামনে 500 কাস্টমার আছে, তারা নিজেরাই রেশনিং করছে, যেমন ভাই আমরা আপনাকে সবাইকে যাতে দিতে পারি আমরা কম করে এবং দিচ্ছি। ওখানে হুমকিও ছিল কাস্টমারের পক্ষ থেকে যে আপনি একজনকে যদি 50 লিটার দেন তাহলে এটা 5 জনকে ভাগ করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি আবারও আসবো জনাব আজিজুল বারী হেলাল। উনি যে অভিযোগগুলো করলেন কর্নেল বাতেন, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা, কিংবা সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখেন এই সেটা বলেন। অভিযোগটা নিয়ে আমি শুধু এইটাই বলতে পারি যে উনি অভিযোগ না, জামাত ইসলামের আমির যেটা বলছে মরার উপর খাড়ার ঘা, তার মানে কি? তার মানে কি আমরা যারা ভোক্তা বা আমরা জনগণ, আমরা কি মরেছিলাম এতদিন? আমরা আহত ছিলাম নাকি আমাদের কি হয়েছিল? এই কথাটা কেন ব্যবহার করলেন? এটা তো উপযুক্ত হলো না। একটা লোক চাকরি হারাই ফেলাইছে, দেখা যাচ্ছে পরে তার ঘড়িটাও চুরিয়ে গেল, তখন বলি যে মরার উপর খাড়ার ঘা। এখানে উনি এই কথাটা ইউজ করলেন কেন? রাজনীতিতে এইরকম এই কথাটা খুব একটা জুৎসই কথা বলে ওর মনে হলো যে মরার উপর খাড়ার ঘা। আমাদের জনগণ যদি ভোগান্তিতে থাকতো, ম্যাসিভ ভোগান্তিতে থাকতো, তারপরে যদি তেলের দাম বৃদ্ধি করে আবারও দাম বৃদ্ধি করা হলো জিনিসপত্রের, তখন আপনি এই ধরনের কথা ব্যবহার করতে পারতেন। আমরা এই যে আজকে যে বিশ্ব বাজারে তেলের যে পরিস্থিতি এবং আপনার যুদ্ধের যে পরিস্থিতি, এখন একটা uncertainty বিরাজ করছে। আমদানির উপর, তেল আমদানির উপরে যে ধীর গতি ডিউ টু হরমুজ প্রণালী, এরপরে আবার তেলের দাম ঠিক রাখবো আমরা, এইটা তো আমরা বলেছি, উনি রাইটলি বলেছেন যে আমরা তেলের দামটা এপ্রিল মাসে ঠিক রাখবো। কিন্তু ভর্তুকির পরিমাণ এমন বাড়লো এবং আপনার এই তেলের দাম কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাড়ার একটা নিয়ম বাংলাদেশে আছে। করা হয়েছিল যে প্রতি মাসে একবার রিভিউ করা হবে, প্রাইসের সাথে অ্যাডজাস্ট করা হবে। কিছু কিছু ক্ষেত্রে করা হয়, তারপরে এলপিজি আবার এলএনজি এগুলোর এইখানে ক্ষেত্রে করা দেখেন হয়। সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে ইরান যুদ্ধের আগেও যে রকম তেল সরবরাহ ছিল, মানে পরিমাণের কথা বলছি, এখনো সেই পরিমাণ তেল সরবরাহের জন্য সাপ্লাই চেনে সেই তেল আছে, কিন্তু যুদ্ধের কারণে শিপিং বা শিপমেন্টের সমস্যা হচ্ছে। এখন আমি দেখলাম ওই যে প্যানিক বাইং যেটা বললেন, প্যানিক বাইং, এই প্যানিক বাইং তো আছেই। সবচেয়ে বড় হচ্ছে তেল হোল্ডিং করা, মজুতদারি। 8 লক্ষ লিটার তেল মজুত উদ্ধার করা হয়েছে। জি, এইখানে সরকারের একটা আপনি বলতে পারেন, দুর্বলতা বলতে পারেন, যে কেন এই মজুদ যারা বিভিন্ন পাম্পের মালিক, তারা যে তেল মজুত করছে। গতকালকে আমি একটা টেলিভিশন টক শোতে দেখছি যে লাইভ দেখাচ্ছে যে একজন মোটরসাইকেল রাইডার, সে বলছে যে তেলের পাম্পের মালিকরা, ওই যে কর্মচারীগুলো তেল দিচ্ছে ধীর গতিতে, কারণ ওই কাছে নিউজ চলে আসে তেলের দাম বাড়বে। মানে তেল যে মজুত করা হয়েছে, তেলের এই যে এক হলো প্যানিক বাইং, তাই না? এখন এই যে 8 লক্ষ লিটার আমরা রিসার্ফেস করলাম, কিন্তু আরো যে কত লিটার হাইড করা রয়েছে, এইটা বলতে পারেন যে সরকারের আইন প্রয়োগ সংস্থা, কারণ জ্বালানি তেল মন্ত্রণালয় তো আপনার ওয়ার্কফোর্স নেই, এটা তো পুলিশের। আর এত পুলিশ যে প্রত্যেক এত পাম্পে সার্ভিলেন্স দিতে পারবেন তা না। আমার বক্তব্য হলো একটাই, যে এই সমস্যা, যে সংকট, এই সংকটের কারণ কি আমরা, কারণ কি বাংলাদেশ নাকি বাংলাদেশ সরকার? কারণ তো যারা যুদ্ধ করছে তারা, তাই না? এটা আমরা ভিকটিম। এইটাকে আমরা যত স্মার্টলি ম্যানেজ করতে পারবো, সরকার ইনক্লুডিং জনগণ, ইনক্লুডিং বিরোধী দল, এটা হলো বক্তব্য। আর আপনাদের বক্তব্য তো হতে পারে যে তাহলে কেন আপনারা বলছেন যে আমাদের তেল আছে? তেল কিন্তু আছে, তাই না? কিন্তু তেলটা যখন আপনার পাম্প ডিপোর থেকে পাম্পে যায়, তখন এই পাম্পের মালিকরা, কিছু কিছু মালিক যে আপনার হাইড করে রাখছে, তেলটা লুকিয়ে রাখছে। আর আমি যেটা বললাম, আমদানিতে স্লোত গতি, যে গতকালকে আমি দেখলাম 60,000 লিটারই বা 60,000 মেট্রিক টন মানে তেল আপনার পতেঙ্গা জেটিতে আসে। সেই তেলটা মেট্রিক টন পতেঙ্গা থেকে এখন ওটা রিফাইনারিতে ঢুকবে, এরপরে
ডিপোতে আসবে 2-3 দিন লেগে যাবে, তখন কিন্তু এই চাপটা কমে যাবে। কিন্তু মানুষের যে এই যে প্যানিক, তেল কিনতে হবে, হুজুক তেল কিনতে হবে, আবার এর সাথে আবার ওই যে নিজের গাড়িতে দরকার 10 লিটার, নিচ্ছেন উনি 10-15 লিটার বিক্রি করে দিচ্ছেন তেল। এই সব কিছুই আমি বলছি না যে ওদের সরকারকে এটা মোকাবেলা করতে হবে, কিন্তু বক্তব্যটা একটাই যে এই ক্রাইসিসের মূল কারণ কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশ সরকার না। ক্রাইসিসটাকে ম্যানেজ করার দায়িত্ব সরকারের, যত ওয়েল ম্যানেজ হবে ততই এই আমরা সমালোচনা কিন্তু কম দেখেন হবে কিংবা তেলের দামটা কষ্টও বাড়তে কম দিলাম হবে। না, জি। ভর্তুকি দিয়ে হলেও তেলের দামটা বাড়তে দিলাম না, 50 দিন পর্যন্ত বাড়ানো জনগণকে হয়নি। স্বস্তি দিলাম। এখন আপনার তেলের দাম যে হারে বেড়েছে, বিশ্বের প্রত্যেকটা দেশে দেখেন, আমার আশেপাশে যত তেল দেয় তা আমাদের থেকে বেশি বাড়ছে। আপনি যদি খাবার বেশি তেলের দাম কমান, এই তেল কিন্তু চোরাচালান হয়ে চলে যায়, এটা জানেনই আপনি, তাই না? এবং যারা তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা, তারা পর্যন্ত আপনার এই যে ফ্রুগালিটি, এই যে মিতব্যয়িতার একটা নিয়েছে। আমাদের সরকারও কিন্তু সেটা, অনেকে বলছে রেশনিং ব্যবস্থা করেছে বিধায় প্যানিক বাইং বাড়ছে, একজন ভিউজ এটা দিল। সুতরাং আমাদের এই যে তেলের যে সংকট বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশ না, প্রত্যেকটা দেশ কে কত সুন্দর করে ম্যানেজ করতে পারে, এটাই হলো সফলতা নির্ভর করে। আমরা এই আলোচনা কন্টিনিউ করব, কিন্তু নিত্যপণ্যের। সুতরাং এইটাও এখন শুধু সরকার যে আপনি সরকারকে একা দায়ী করবেন বা দায়ী না, সরকারকে একা রেসপন্সিবল করবেন, কিন্তু এর জন্য সহযোগিতা সবারই, জনগণকেও কিন্তু এটা বুঝতে হবে যে এই সৃষ্ট যে সংকট, সম্মিলিতভাবে এটা মোকাবেলা করতে হবে। আমরা যে আলাপ করছিলাম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং এর কারণে এটার প্রভাব নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে 50 দিন পর, মানে ইরান যুদ্ধ, ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি। তারপর 50 দিন পর এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। যদিও 85টি দেশে একবারে যুদ্ধ শুরুর 1 সপ্তাহের মধ্যেই জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছিল। বাংলাদেশ সরকার নানা চাপ সত্ত্বেও এই এতদিন জ্বালানির মূল্য বৃদ্ধি করেনি। আমরা দেখেছি রিসেন্টলি IMF-এর সাথে আমাদের অর্থমন্ত্রীর দীর্ঘ একটা বৈঠক হয়েছে এবং এইখানেও এই ভর্তুকি নিয়ে কথা হচ্ছিল। বরাবরই IMF যে বিষয়টি করে থাকে যে তার বাংলাদেশের যে কিস্তি ছাড়ের বিষয়টি আছে, যে ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি আছে, এটার একটা শর্ত হিসাবে দিয়ে দেয় যে ভর্তুকি কমাতে হবে। আপনি কি মনে করেন কর্নেল বাতেন, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এর সঙ্গে এর কোনো রিলেশন আছে কিনা, আপনার কি মনে হয়? ভর্তুকি মানে এই IMF এর চাপের কারণেই দামটা হঠাৎ করে সরকার না চায় নাই, কিন্তু সরকারকে এই মুহূর্তে এসে বাড়াতে বলি, আমাদের প্রতি মাসেই মূল্য সমন্বয় হয় সাধারণত। সেই হিসাবে রুটিন মাফিক মার্চ মাসে মূল্য সমন্বয় হয়নি তখন একটা কারণ ছিল, এটা আমার ধারণা আর কি। নতুন সরকার ক্ষমতায় আসছে, না সেটাও না, একটা তো আছেই, নতুন সরকার ক্ষমতায় আসলে জিনিসপত্রের দাম যদি বৃদ্ধি হয় সরকারের উপরে নেতিবাচক প্রকাশ পড়ে। এছাড়াও যে বিষয়টা ছিল যে ওই সময় যদি দাম বৃদ্ধি করতো আরও, তাহলে ওই যে মজুতের প্রবণতাটা আরও বাড়তো আর কি। সম্ভবত মজুতের প্রবণতাকে ডিসকারেজ করার জন্য সাথে সাথে দাম বৃদ্ধি করা হয়নি। আর যে কোনো সিদ্ধান্ত আর একটা কারণে হয় না, একাধিক কারণ থাকতেই পারে। এটা মানে মজুত ডিসকারেজ করা, নতুন সরকার, সেটাও একটা বিষয়। আর এখন যেটা হয়েছে সেটা হলো যে IMF-এর পক্ষ থেকে বলা হয়েছে দাম বৃদ্ধি করার জন্য। এটা এখন না, অতীতে অনেকবার এরকম তারা শর্ত দিয়েছে এবং আমাদের মতো দেশগুলো যারা তাদের উপর নির্ভরশীল, IMF বা বিভিন্ন দাতা সংস্থা অথবা কোনো দাতা দেশ, ঋণদানকারী দেশ আর কি, দাতা বলতে দান তো আর কেউ করে না, সবাই ঋণ দেয়, শোধ করতে হয় এবং শর্তও থাকে অনেক। তাদের শর্ত পালন করেই এই ঋণটা গ্রহণ করতে হয়। তো সব কিছু মিলে এখানে সময় হয়ে গেছিলো। গভর্নমেন্ট হয়তো এখানে প্রতি মুহূর্ত পর্যালোচনা করছিল, কারণ আগের দিনও বলছে দাম বাড়াবে না, পেপারে ছিল, পরের দিন দাম বৃদ্ধি করলো, হয়তো সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে আরও কয়েকটা বিষয় আমি বলতে চাই যে সরকারের তখন এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অন্যতম যে কারণটি ছিল কিংবা বলা হচ্ছিল, আসলে যদি জ্বালানির মূল্যর সাথে সম্পর্কিত হলো অন্য সব অনেক কিছু, তো বাজারে ইতিমধ্যে আমরা দেখছি যে তেলের দাম বাড়ার সাথে সাথেই লঞ্চ মালিকরা নৌপথে
অলরেডি তারা প্রপোজাল দিয়েছে 42% দাম ভাড়া বাড়ানোর জন্য। বাস মালিকরা বৈঠক করেছে, দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে সরকারের সাথে। এখানে একটু কথা বলি আমি, জি জি, মানে আমির জামাত যে মরার উপরে খাড়া বলছে, এটা তো মরা বলতে এটা তো প্রথম হলো ফ্রেজ, দ্বিতীয় হলো বিভিন্নভাবে কিন্তু মানুষ কষ্টের মধ্যে ছিল এই যুদ্ধের কারণে। যুদ্ধের শুরুতে ওই যে আপনি যেমন বললেন যে লঞ্চ মালিকেরা বলতেছিল বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ছিল, এবং দীর্ঘ লাইনের যে কষ্টটা এখনও কিন্তু আমি লম্বা লাইন দেখে আসলাম। আমি তো ডিএসএস থেকে আসলাম, আপনার যদি ডিএসএস জানা থেকে ইসিবি চত্বরের ওখান থেকে পাম ডান পাশে কিন্তু বাম পাশেও গাড়ির লাইন এরকম ঘুরে আসছে আর কি। তো আমাদের সংসদ ভবনের ওখান থেকে মানে এটা কেন হচ্ছে আপনার বিবেচনায়? যে না, তেলের সাপ্লাই কম আছে, এখনো সাপ্লাই কম আছে। কম সাপ্লাই থাকলেই মানুষ ইচ্ছাকৃত কষ্ট করতে যায় না ভাই। আর এখন মজুতের ব্যাপারটা মনে হয় ওইভাবে নাই এখন। আর এখন প্রথম সাপ্লাই দিকে যদি করেছে মানুষ সরকার তো আজকেই কেবল সিদ্ধান্ত নিল, এখন আগামী 2-1 দিনের ভিতর তারা সাপ্লাই বাড়াবে, এটাও আমরা বলেছে যে আরো 2-3 দিন বাড়াবে। আগে খবর দেখলাম না যে আমাদের ক্রুড অয়েলের অভাবে আমাদের ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক, সাপ্লাই তো না, কিন্তু গোপন ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি যেমন বন্ধ হয়েছে, তেমনি ফিনিশ ডিজেল আনতেছে এখন, ইম্পোর্ট করেছে। এর আনতেছে। মধ্যেই সরকারে কোত্থেকে ইম্পোর্ট আনছে করেছে যেন, এবং হ্যাঁ, আরো কিছু পাইপলাইনে আছে আছে, অনেকগুলোই। আছে। সেটা ইস্টার্ন রিফাইনারি হয়তো বন্ধ হয়েছে, সরকার কিন্তু তো অন্য জায়গায় সবগুলো ছিল। এনেই দিয়ে দেবে না, সরকার তো সরকার আর স্টকটা 2 মাসের অন্ততপক্ষে 6 উইকস এর কারণ একটা আগামীকাল স্টক কি হবে, 7 দিন পরে কি হবে, আরো যুদ্ধ মানে পরিস্থিতি ইরাকের এখন যে একটা অস্পষ্ট যুদ্ধের আলাপ অবস্থায় আলোচনা আছে। চলতেছে, একেবারে মোস্ট আনসার্টেন বিষয়। আজকের সর্বশেষ খবর যেটা আমি জানি সেটা হলো যে ইরান নাও আসতে পারে এখানে, কারণ ইরানের উপরে অবরোধ বহাল রেখে কোনো আলোচনায় তারা আর বসতে চাচ্ছে এই কথা তারা বলেছে। হ্যাঁ, আমরা এটা শুনেছি। জনাব আজিজুল বারী হেলাল, যেটা যে IMF এর সাথে বৈঠক, এইটার কোনো যে হুট করে সরকার এই সিদ্ধান্তটি কেন নিল, এরকম একটা প্রশ্ন আসছে। যে তাইলে কি আমাদের মাননীয় অর্থমন্ত্রী বৈঠক করে যখনই বলা হলো যে আপনার IMF এর নেক্সট কিস্তিটা ছাড় হবে না, তখনই সরকার এই সিদ্ধান্ত নিতে হলো? তাইলে কি IMF এর চাপের কারণে এরকম কোনো সিদ্ধান্ত সরকার নিল? না, প্রথমত আমি ওই বক্তব্য আউটরাইট রিজেক্ট করতে চাচ্ছি যে বৈশ্বিক পরিস্থিতি এবং সরকারি তহবিলের উপর চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এর সাথে যোগ হয়েছে এই দুইটাই হলো মেইন কারণ। কিন্তু যে IMF এর তো কিছু শর্ত থাকেই, যে জ্বালানি তেল, বিশেষ করে যারা গাড়ি এসি ব্যবহার করে, এরা তো একটু লাক্সারিয়াস লাইফ লিড করে, এবং আপনি দেখবেন ঋণ নেওয়ার সময় কিন্তু এইসব লাক্সারিয়াস পণ্যের উপরে আপনি যদি ছাড় দেন, তাহলে কিন্তু ঋণগুলো পাওয়া যায়। ঋণগুলো সামাজিক সেফটি নেট, যে সোশ্যাল সেফটি নেটের জন্য ঋণগুলো দেওয়া হয়। কিন্তু এই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে IMF এর সাজেশন অনুযায়ী, এটা ঠিক না, এটা সবাই জানবে যে আপনার তেলের দাম শুধু বাংলাদেশ না, বাংলাদেশ কেন সমস্ত দেশই বাড়াচ্ছে। তারাও তো IMF এর তেল ঋণ নেই না, আপনার ইরান পর্যন্ত IMF থেকে ঋণ নেই। তো তাহলে আপনি সমস্ত দেশে প্রায় দেশে IMF তেল নেই, সবাই তেলের দাম বাড়াচ্ছে, তাহলে কি IMF এর চাপের না? তেলের বাজারের যে পরিস্থিতি এবং আমাদের আভ্যন্তরীণ যে তহবিল, সরকারের যে বাজেট, সেই বাজেট সেই টাকা ঘাটতি কমানো, ঠিক রাখার জন্য তেলের দামটা পুনর্নির্ধারণ করা সবাই বলছেন আগে উচিত ছিল। সেটা সরকার জনগণকে সহায়তা দিয়েছে। আপনার প্রায় ডেলি 167 কোটি টাকা, মানে প্রায় 3,500 কোটি টাকা মান্থলি আপনাকে ভর্তুকি দিতে হয়েছে। সেইটা এখন সামনে বাজেট অধিবেশন, বাজেট পেশ করতে হবে, সব কিছু মিলিয়ে। আবার আপনার ওই যে মার্কেট বেসড প্রাইসিং একটা আছে, বাজারে কি মূল্য তার উপরে প্রাইসিং নির্ধারণ স্বয়ংক্রিয়। এই সব কিছু মিলিয়েই আপনার এই যে তেলের দামটা পুনর্নির্ধারণ করার ফলে এখন যে আপনার রিয়াকশনটা হবে অন্য অন্য পণ্যের উপর, অন্য অন্য জায়গার উপর, কারণ তেল জ্বালানি এটা হলো সভ্যতার চাবিকাঠি, মূল শক্তি হলো তেল এবং জ্বালানি। এইটার দাম বাড়লে স্প্রেড আউট হয় সারা জায়গা। এইটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে, মোকাবেলা করতে হবে। এটা চ্যালেঞ্জ, এটা একটা দেখেন, এই চ্যালেঞ্জটা কিন্তু উই আর নট ইনভাইটিং, কিন্তু এই চ্যালেঞ্জটা অল অন এ সাডেন বা হ্যাপেন্স টু আমাদের এই উপরে এসে পড়লো।
আমাদের উপরে এসে পড়লো। এই এখন চ্যালেঞ্জটা আমরা আপনার কতটা সরকারকে মোকাবেলা তো করতে পারি? এলপিজির দামও এই 212 টাকা, আগে 387 টাকা বাড়ানো হয়েছিল 12 কেজির এলপিজি, আজকে আবার 212 টাকা, মানে এক মাসের ভিতরে 18 দিনের মাথায় দ্বিতীয় দফা এলপিজির দামও বাড়াবে। এবং এলপিজিটা তো গৃহস্থলীর কাজ বিশ্ববাজারে এলপিজির দাম বাড়ছে, তো এই কারণেই তো আপনি এলপিজির দাম বাড়িয়েছেন। বাড়াতে এখন হয়েছে। কথা হলো কি যে আমাদের এই যে মানে মোকাবেলা এখন তো করবো কিভাবে, বিদ্যুতের দামও বেড়ে যাবে, সবকিছুর দাম বেড়ে, আপনি সবগুলো 60 আবার টাকায় এটার সাথে দিচ্ছেন, মিল করে। এই 60-এর দামও বাড়বে, কারণ এই 60টাও তৈরি করতে যে তেল লেগেছে, আপনার কাপড়টা তৈরি করতে যায় যন্ত্রটা তাড়াতে গেলে তেল লাগে, যন্ত্রের যান্ত্রিক সভ্যতা, এর সাথে টেকনোলজি। আপনার মোবাইল চালাতে গেলে কি মোবাইলের যে আপনার সব টাওয়ারগুলো জায়গায় আছে, একটা ইন্টার তাই রিলেটেড না, তেল এমন, এই জন্য বলছি সভ্যতার চাবিকাঠি। এখন বিদ্যুতের দামও তো মনে এই হয় বাড়ছে না, জিনিসটাকে মোকাবেলা করতে হবে শুধুমাত্র ম্যানেজমেন্ট দিয়ে। এটা আমার বক্তব্য, ম্যানেজমেন্ট করে হবে না, আমাকে বিকল্প জ্বালানির সন্ধানে যেতে হবে। জি, বিকল্প জ্বালানির সন্ধানে যেতে হবে। যেমন আমি তো রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যাপারে খুব একটা স্যাটিসফাইড না। আমি মনে করি এটা একটা ফ্যাসিবাদের একটা চূড়ান্ত প্রতীক হলো এটা, চুরি বাটপারি করে যেটা হয়েছে। কিন্তু এখন এই যে এইখান থেকে অলরেডি আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন, হ্যাঁ, লক্ষ অথবা কোটি ওইখান টাকার থেকে ইনভেস্টমেন্ট, লক্ষ কোটি এখন টাকার এই ইনভেস্টমেন্ট, পরিস্থিতিতে সুতরাং ওইখান এই থেকে টাকাটা- বিদ্যুৎ নিতে হবে। আপনার এটা তো renewable কমিশন energy হবে করতে বলা হবে। হচ্ছে যে কিছুদিনের মধ্যে কমিশন হয়েছে। না, এটা ট্রায়াল রান এখনো এখন চলতেছে। যাই হোক, আপনার রিনিউয়েবল এনার্জি করতে হবে। সৌর বিদ্যুৎ থেকেও বলা হচ্ছে যে বিপুল সৌর পরিমাণে, বিদ্যুৎ- আজকেও দেখলাম 2000 মেগাওয়াট আমি মনে করি করা আমি সম্ভব। মনে করি যে সৌর বিদ্যুতে বাংলাদেশ কখনো বেনিফিট হবে না, কারণ আমাদের সৌর বিদ্যুতের মধ্যে ল্যান্ড কই আপনি বলেন। সব আপনি কি এখন ওই মাঠে সৌর বিদ্যুৎ বসাবে, ওইটা বসাবেন নাকি চাষাবাদ করবেন নাকি না, এটা ধানের- তো দালানগুলোর উপরে এক সময় একটা কতটুকু- প্ল্যান করা হয়েছিল কতটুকু? যে এটা সেটা তো ফেল করছে। হ্যাঁ, সেই আমি- প্রজেক্ট তো বিশাল হ্যাঁ, প্রজেক্ট ওই নেওয়া হয়েছিল, সমস্ত প্রতিটা দালানে ম্যান্ডেটরি করা সমস্ত হয়েছিল। বিশেষজ্ঞরাই বলছি যে না, আমি ইউরোপে দেখেছি সৌর বিদ্যুৎ মাইলকে মাইল, একরকে একর উপরে ওগুলো বসানো হয়েছে, প্রতি জমির উপর শহর এলাকাগুলোতে কিছুটা হতে বসানো পারে আর হয়েছে। কি। কিন্তু বাংলাদেশে কি এই পরিমাণ ল্যান্ড আছে নাকি? আপনি আপনাকে বলতে হবে পানি দিয়ে, বায়ু দিয়ে, যেমন উইন্ড মিলগুলো আছে, তারপরে বর্জ্য দিয়ে, ওয়েস্টেজ দিয়ে সবচেয়ে বেশি ভালো বিদ্যুৎ হয়। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশন, যেটা এটা দিয়ে আমাদের দীর্ঘদিন ধরে কূপ খনন হচ্ছে না গ্যাসের, আমাদের। আপনি এখন যদি নতুন বাইরের একটা exploration টা কোম্পানি, হচ্ছে না। অক্সিডেন্টাল কোম্পানি বা মোবিল কোম্পানি বা আরো কোনো কোম্পানি আছে, এইসব আনেন, সেটা অন্য একটা আলাপ। আমি মনে করি যে আমি এর মধ্যে এইটার মধ্যে একটা সক্ষমতা তৈরি করতে হবে আমাদের নিজস্ব সংস্থা থেকে। বাপেক্স। এই বাপেক্সটা যদি নিজে এক্সপ্লোর করে অনেক টাকা কম পড়ে কিন্তু, এবং আমাদেরও কিন্তু একটা আপনার দীর্ঘদিন ধরে scholar, নতুন কূপ একটা কিন্তু খনন টেকনোলজি আমরা হচ্ছে না, করছি। নতুন গ্যাস ক্ষেত্রের সেই জন্য বলছি যে সন্ধান চলছে না। আমাদেরকে এই বিকল্প জ্বালানির সন্ধানে যেতে হবে। ওয়েস্ট থেকে, ওই যে আপনার গার্বেজ থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তৈরি হচ্ছে। আপনার উইন্ডমিল এমনকি বিভিন্ন জায়গায়, এনিওয়ে সোজা কথায় যে এটা একটা বিয়ের উপর নির্ভর না আর করে আমাদের বিভিন্ন নতুন ধরনের আমাদের ইয়েতে যেতে হবে। ভূগর্ভস্থ যে গ্যাস, সেই সেটা গ্যাস উত্তোলনের আমাদের ব্যবস্থা করতে হবে। এক্সপ্লোর করতে হবে এবং সেটাকে উঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ ইরান এবং আমেরিকার যুদ্ধ, উনি কর্নেল সাহেব বলেছেন আগামীকাল একটা বৈঠক আছে ইসলামাবাদে, সেকেন্ড রাউন্ডটা সেখানে যেটা এটা ডেভেলপমেন্টটা যেটা হলো যে পাকিস্তানে ট্রাম্প যেটা তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলছেন যে ফর্মাল ডেলিগেশনটা তার সোমবারে ইভিনিংয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে। মানে মঙ্গলবারে ফর্মাল টক্সটা পাকিস্তানে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইরান বলছে যে অবরোধ যদি তুলে নেওয়া হয় তাহলে আমাদের ডেলিগেশন নাও যেতে পারে। তো এই জন্য মঙ্গলবারে একটা প্রস্তুতি চলছে। হ্যাঁ, পুরো সামুদ্রিক সেটা তো যুদ্ধ পরিস্থিতি এখনো একটা আনসার্টেন অবস্থার মধ্যে। লিঙ্গারিং হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে বেশি। সুতরাং এই পরিস্থিতিতে যে আফটার ইফেক্টটা শুধু ওই যে আমি বলি যে ওয়াশিংটন, তেল আবিব আর তেহরান যখন যুদ্ধ করে তখন শুধু ওরা কেঁপে ওঠে না, বিশ্ববাসী কেঁপে ওঠে। সুতরাং এইটাকে আমাদের ব্লেম গেমে না যেয়ে আমাদের ইনএফিসিয়েন্সিগুলোকে তুলে ধরে বারবার ব্লেম গেমে না যে আমরা সম্মিলিতভাবে জনগণকে নিয়ে আমরা এটাকে মোকাবেলা, করোনাকে যেভাবে জনগণ
মোকাবেলা সম্মিলিতভাবে করেছে। এটা মোকাবেলা করতে হবে। এটা কিন্তু কারণ এটা বিএনপি সরকারের ব্যর্থতা না, কিন্তু ইরান আর আমেরিকার যুদ্ধ তো আর বিএনপি সরকারের জন্য হয়নি। সুতরাং বিএনপি যেহেতু আমরা সরকার, কোনোভাবেই এটা এটার কোনোভাবে সাথে দায়ী না, এটা আমরা দেশ হিসেবে ভুক্তভোগী। কিংবা সরকার আমরা হিসেবে এটার ভুক্তভোগী। এখন আমরা এটাকে ম্যানেজ করতে হবে সুন্দর করে। যেমন আমি গত আপনার যুদ্ধের পরে দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ সকালে শুরু হলো, রাতের মধ্যে বাংলাদেশে সবকিছু তেলের দাম বেড়ে গেল, সরকার আবার জাস্টিফাই করলো ইউক্রেন যুদ্ধের সময়, হ্যাঁ। কিন্তু আপনি দেখেন এইবার যুদ্ধে আমরা অন্তত 1 মাস আমরা 50 ভর্তুকি দিন, দিয়ে 50 দিন। 50 দিনেরও বেশি, মানে 1 মাসেরও বেশি ভর্তুকি দিয়ে হলো জনগণকে স্বস্তিতে রেখেছি। এই জন্যই ভাই আমি বলেছিলাম যে শফিকুর রহমান সাহেব জামাতের আমির, উনি কখনো এটা বলতে পারেন না যে মরার উপর খারাপ গা, মরার তো না, তুমি খারাপ। আচ্ছা, আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যাই। উনি আসলে আপনারা দুজনেই জাতীয় সংসদের সদস্য, তো আমরা দুইজনেই জাতীয় সংসদের সদস্য। সংসদের প্রথম অধিবেশন চলছে, লম্বা একটা বিরতি দিয়ে প্রথম অধিবেশনই এখনো কন্টিনিউ করছে। তো আপনাদের দুইজনের একটু অভিজ্ঞতা শুনতে চাই। কর্নেল বাতেন, আপনার কাছ থেকে যে সংসদ যেভাবে চলছে এতে আপনারা সন্তুষ্ট কিনা? আপনি নবীন একজন সংসদ সদস্য, আপনারা দুইজনই নতুন, প্রথমবারের মতো সংসদে, যদিও বয়সে আপনারা অনেক প্রবীণ কিংবা মধ্য বয়সে আমি বলবো, কিন্তু সংসদে নতুন। আপনার কি মনে হয় যে আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী সংসদ কি চলছে? আপনি বিরোধী দলের একজন সদস্য হিসেবে কি বিরোধী বলবেন? দলের সদস্য হিসাবে বিরোধী দলের প্রায় সদস্যই মনে করে যে তাদেরকে সময় কম দেওয়া হয়, তাদেরকে সুযোগ সুবিধা কম দেওয়া হয়। আমি মনে করি তাই। আপনাদের যে পরিমাণ সদস্য আছে আনুপাতিক হারে বিবেচনা করলে কি তাতেও কম মনে হয় না? না, ওই যে সরকারি দল 50%, আপনারা 50%, সেটা এক্সপেক্ট করছেন। আমাদের হাসনাত বলছে যে 40 মিনিট দেওয়া হয়, আমাদেরকে 2 মিনিট, 1 মিনিট, আধা মিনিট দেওয়া হয়। জি, তো এই আর কি। তো আপনি কি মনে করেন? আমরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছি। সংসদ, আমি বলি, এই সংসদ শুরু হয়েছে খুবই আন্তরিকতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে, জি, এবং আমার ধারণা ছোটোখাটো কিছু বিষয় ছাড়া। জি, যেমন আমি বলি একটা কথা, মানে আমরা কিন্তু এক্সপেক্ট করি নাই যে লিডার অফ দ্য হাউস জান্নাতের টিকিট বিক্রির কথাটা বলবে। সংসদের এই হালকা কথাটা ওনার মুখ থেকে আমরা কোনোভাবেই আশা করিনি। আদারওয়াইজ এইরকম কিছু বিষয় ছাড়া কথায় কথায় 2-1 সদস্য আছে ট্রেজারি বেঞ্চের যারা 71 টেনে নিয়ে আসে, এটা কিন্তু আমরা আশা করি না। এখন এই বলার জন্য বলার কথা তো আমাদেরও আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বৃহত্তর স্বার্থে গোটা জনগোষ্ঠীকে, উনি কেন, ইভেন তার আগে আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান যে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, সেটা তো একটা দেশের বৃহত্তর স্বার্থে যে গোটা জনগোষ্ঠীকে নিয়ে আমরা একটা দেশ গঠন করি। রিকনসিলিয়েশনটা যে কারণে, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও সেই চিন্তাভাবনা থেকে ওনার প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে মশিউর রহমান যাদু মিয়া, শাহ আজিজ থেকে শুরু করে অনেক লোক ছিল। কারণ এগুলো বললে তো হয়তো আমরাও বলতে পারবো। মানে আপনি যেটা বলতে মানে চাচ্ছেন যে এগুলো পুরানো বিষয়গুলো মানে এগুলো সংসদে বলে তো টেনে কোনো না এনে লাভ সামনের নাই। দিকে এখন তাকানো যারা যায়। সংসদে আছে এই অপোজিশন পার্টিতে, তারা তো আর ওই সময়ের ঘটনা, ওই সময়ের রাজনীতি দায়ী না, কিংবা তারা সম্পৃক্ত মানে ছিলেন না, আমি দায়ী কথা ব্যক্তিগতভাবে বলি না, দায়ী তারা ছিলেন কেউ না। রাজনীতিতে ওই সময় ছিল না। রাজনীতিও ছিল না। হ্যাঁ, রাজনীতি ছিল না, তার দায়ী কেন? জনাব আজিজুল বারী হেলাল, আপনি কি মনে করেন সংসদটা এটা কেমন নিয়ে তো চলছে? উনি বললেন ওই ভাই অনেক বিরোধী কথা দলের বলতে ক্ষোভের পারবে, কথা, ওনার দুটো দৃষ্টিকোণ বিষয় থেকে। বললেন বিশেষ করে, আপনি কি মনে করেন? আমি প্রথমে বলি যে সময়ের ব্যাপারটা একটু বলি। আজকে কিন্তু আমরা একটু অসন্তুষ্ট হয়ে, মানে আমরা একটু ক্ষোভ দেখিয়েছেন ক্ষোভ পার্লামেন্টে, দেখিয়েছি যে সংসদে। পার্লামেন্টে বিরোধী দলকে বেশি সময় দিয়েছে। এটাও কিন্তু একটা ডেমোক্রেসির, পার্লামেন্টারি পলিটিক্সের বিউটি বলতেই পারে। তার মানে যে বিরোধী দলকে সময় দেয়া হচ্ছে না, এটা ঠিক না। হাসনাত যেটা বলছে যে দেখেন, আপনার কনক্লুডিং যখন বক্তব্য হয় তখন বিরোধী দলের নেতা একটা লম্বা সময় পায় এবং সরকার দলীয় নেতা একটা লম্বা সময় পায়। আর মন্ত্রীরা যখন 300 ধারায় বক্তৃতা দেয়, 300 যে কোনো বিষয়ে তারা স্টেটমেন্ট করতে পারে, সেটা সময় পান আলাদা। আবার যখন একটা জনগুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে সরকারি বেঞ্চের কাছে জানায়, তখনও তাকে সময় দেওয়া হয়, আবার বিরোধী দলকেও সময় দেওয়া হয়, সামনের সারির যারা। জি, জি। হাসনাত আব্দুল্লাহ যদি মনে করে যে আমিও এখন ওই পর্যায়ে চলে গেছি, আমাকেও 50 মিনিট 60 মিনিট, না, আপনি 8 মিনিট থেকে 10 মিনিট পালে এটাই মনে করবেন স্বাভাবিক। কারণ আপনি যদি ওই যে নাহিদের জায়গাটা বসতেন বা শফিকুর রহমান সাহেবের জায়গাটা বসতেন,
বা আমাদের আরো যে বিরোধী দলের সামনে যে ওই জায়গাটা বসতেন, তাহলে কিন্তু আপনি সেটা পেতেন। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আইনমন্ত্রী যে সুযোগটা পায়, আমি কি সতর্ক সুযোগ পাবো? এটা কি এটা কি পার্লামেন্টের না, রুলস এটা এন্ড তো প্রসিডিউর? procedures এর- অতএব ওর ওই আর বক্তব্যটা, ওই টাইমিংটা তো ফিক্স ওর করে ওই কার্য উপদেষ্টা কমিটিতে হ্যাঁ। সরকারি দল বিরোধী অতএব দলকে ওইটা- কতক্ষণ ওর সময় এটা পাবে এটা ফিক্স আপ ওইটা করা ও হয় বসে। বলছে যেহেতু নবীন সদস্য নবীন বয়সে সদস্য তরুণ, বলছেন। সেই এখন কারণে তো আর যেটা বলছেন যে জান্নাতের টিকিট আমি এটা তো পরে বলি। আর হলো সবচেয়ে এই সংসদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা শূন্য থেকে শুরু করতে পেরেছি। ৭২ যে অবস্থা সৃষ্টি হয়েছিল, কিচ্ছু নেই, কেমনে শুরু করব সেরকম অবস্থা না, স্পিকার নেই, পালায় গেছে। সেই শূন্য থেকে আমরা একটা আনএনিমাস ইউনিটি দেখিয়েছি সবাই, দেখে আমরা শূন্য থেকে একজন বেসরকারি সদস্যকে আপনি প্রথমে সামনে প্রিসাইড দিয়ে, করতে দিয়ে তার ডক্টর প্রিসাইড মোশাররফকে ওভার দিয়ে শুরু করে হয়েছে। তারপরে আমরা এক সংসদ চালু করলাম। এবং দেখবেন সংসদে যা কিছু হয় সব কিছু হয়েছে, ওয়াক আউট হয়েছে 2 বার, আবার আমাদের সাথে তাদের 2 বার না 3 বার করেছে, 2 বার কি 3 বার? 3 বার আমার যতটুকু সংসদ আমার- কিন্তু আলটিমেটলি ভালো চলতেছে। সুতরাং সংসদ ইজ গোয়িং অন ভেরি গুড। Very good, কোনো আমি মনে সন্দেহ করি নেই। অন্যান্য সংসদের সংসদের তুলনায় চেয়ে তুলনামূলকভাবে এই আমাদের atmosphere-টা অনেক better। অনেক বেটার। পত্রিকা টেলিভিশনে যাই লেখুক, আমরা যারা সংসদে বসি আমার কাছে খুব ভালো লাগে। এবং আমরা এই তো enjoy সংসদে কিন্তু করতেছি। এনলাইটেড পিপল, লার্নেড পিপলসরা আছে। এবং এই সংসদে কেউ ভোট চুরি করে আসেনি, কেউ বিনা ভোটে আসেনি, কেউ ওই প্রশাসনের সুতরাং অমুক তারা MP empowered না। by the people। এখানে সবাই এটাই- এম্পাওয়ার্ড বাই দ্য পিপল, অনেক স্ট্রাগল করে রক্ত ঘাম জড়িয়ে জনগণের সমর্থন আদায় করে একটা এনলাইটেড মানে পার্লামেন্ট আমরা সত্যিকার পেয়েছি। ভাবে একটা গণতান্ত্রিক এখন- প্রক্রিয়া নির্বাচিত হয়ে এখন আসছে। এটা বলেন একটা যে বড় শক্তি। আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, টক অফ দ্য ইলেকশন ছিল এটা, ডিউরিং ইলেকশন টাইম ইট ওয়াজ আ টক অফ দ্য ইলেকশন, যে জান্নাতের টিকিট বিক্রি করা ছিল না, ছিল তো। এবং এই কথাটা যদি আপনি সত্য কি মিথ্যা তারা বলেছে কিনা, তার তো ভুরি ভুরি প্রমাণ আছে। সুতরাং যেটা বিরোধী দল এখন কষ্ট উনি পায় এই বলছেন- কথাটা তো এটা- বাদ দিলেই চলে। তাইলে আপনি দেখেন, তাইলে যদি বিরোধী আপনি- দল এই কথাটায় আজকে- কষ্ট পায়, তাহলে আমি তার উপর বাদ দিলেই চলে। আজকে যেটা বিরোধী দলের উনি আজকে বলতেছে ভুরি ভুরি প্রমাণ। না, আমি বলছি যে আজকে এই ধরনের নয় আপনার বিষয়টা। কয়েকজন বিরোধী দল বলেছেন। নেতা, না না না, এটা না, সিলেটে আজকে একজনের বিরোধী দলের বলছিল নেতা, বলে আমরা শুনেছি। তিনি বললেন বলতেই পারে যে অশ্লীল অঙ্গভঙ্গি কোন সংসদ সদস্য করেছে, এটা যদি একটা প্রমাণ পাওয়া যেত, রুমিন ফারহানার বক্তব্যের সময় এটা কিন্তু এই কথা কিন্তু ঠিক না। বরঞ্চ রুমিন ফারহানা স্বতন্ত্র বলেছে, সংসদ সদস্য। বরঞ্চ রুমিন ফারহানা সংসদে বলেছে জামাতে ইসলামের কয়েকজন নেতার না, কথা। রুমিন ফারহানা এর আগের বক্তৃতায় বলেছে না, যে জামাতের ইসলামের অনেক নেতারা ওয়াজ মাহফিলে, বিভিন্ন সভা সেমিনারে রুমিন ফারহানা এবং আমাদের 2জন নারীর ওইটা একজন বলছে না? কুষ্টিয়ার একজন এমপির বলছে তো, যেটা ওইটা অভিযোগ ভাই, করেছে সুতরাং সেটা তো আলাদা একটা মানে স্পেসিফিক ওইটা সে ছিল না? ইয়া করছিল, মিসইন্টারপ্রেট এবং করছিল। তিনি আবার দেখেন That জামাত was a ইসলামের misinterpretation. প্রধান যে নেতা, মানে বিরোধী দলের নেতা, তিনি বলছেন আমাদের যে এই যে সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডকে দুত্তর ফ্যামিলি কার্ড, এগুলো আমি কিন্তু ধরছি না। আপনি যেহেতু বলছেন যে প্রধানমন্ত্রী যে সত্য কথাটা বলেছেন যে জান্নাতের টিকিটও বিক্রি হয়েছে দেশে, আপনি তো বলছেন দুত্তর ফ্যামিলি কার্ড, বলছেন না? আপনি যে বলছেন যে কি অশ্লীল অঙ্গ, আসলে উনিও তো কথাটা কর্নারে বাতেন ওইখান থেকে বলছেন যে অতীতে যেটা হয়ে গেছে, যেটা আমাদের মধ্যে তিক্ততার সৃষ্টি করে, সেটাকে অ্যাভয়েড এগুলো করে হলে তো যেটা- এগুলো তো আশা কোনো এবং achievement হবে না। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে এটাকে আপনি- আরো না বললে বেশি ভালো হইতো আরো। উদারতার পরিচয় দিবে আপনি কি নাকি? যে ওই যে সেই ডক্টর ইউনূসের মতো রিসেট বাটনে চাপ দিতে চাচ্ছেন? ৭১কে ভুলে যাব? কেউ ভুলতে পারবে? ভাই, আপনার ৯০ কেউ- কি কেউ ভুলতে পারবে? কাউকে ২৪ কেউ কেউ ভুলতে বলে নাই। আজকে যদি আল্লাহ না করে কোনো না কোনো সময় যদি এই ফ্যাসিবাদের রিসার্ফেস হয়, রিজারেকশন হয়, তারা যদি এসে বলে যে ২৪কে ভুলে যেতে হবে, এটা হবে? না, ২৪ কেউ কিন্তু হবে? ভাই, কেউ কিন্তু কাউকে ভুলতে বলে নাই, ৭১-এর ইতিহাস কিন্তু কার উপরে আপনি মাথায় ব্লেম থাকতে দেবেন হবে। সেটা তো দেখতে হবে। ইতিহাস তো ইতিহাসই। তা ব্লেম দেবো কারে? না মানে জামাত ছাড়া ব্লেম দেওয়ার কে আছে আপনি বলেন? ব্লেম না, জামাত কে মানে দিতে আপনি হবে? না না না, এখন যে জামাত, এখন যারা জামাত সেইটা করে, বলেন যে বা refined 79 এর জামাত। জামাত, তাহলে- তাকে আপনি কেন ব্লেম দেবেন? সেটাই তো জামাত যদি বলছি। নাম চেঞ্জ করতো 79 এ, তারই তো চুপ্পু সাহেবের ভাষণ আপনি প্রত্যাখ্যান করলেন কেন? যে চুপ্পু হাসিনার দোষ ছিল। এই চুপ্পু তো হাসিনাকে, Change হয়ে গেছে। হ্যাঁ, হাসিনাকে মানে আপনার পরিত্যাগ ডিনাই করে, ড্যামেজ করে সংসদে বক্তব্য দিছে না, যে না, হাসিনা সেটা তো- আমলে এই হইছে সেই সেটা তো হইছে। অন্য কথা। বলছে না? চুপ্পু- তাহলে চুপ্পুকে আপনি চুপ্পু সাহেব- মানতে পারছেন না? চুপ্পু আপনি সাহেব যতই বলেন এই যে সব আমরা কিছু ৭১ হজম যা করে যা কেন করেছি আছে? সেগুলো সব ভুল, না, চুপ্পু তো বলেছে।
চুপপূর্বক তোকে আপনি কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না কেন? এটা তো কাস্টম সরকারি দল যেটা ভাষণ এই দিতে নিয়ে দেয়, আমরা অন্য রাষ্ট্রপতি সেটাই আমরা করে আর কি, আমরা জি। এর পরের একটা বিষয় যেতে চাই, যেটা শুরুতে আমি বলেছিলাম যে সরকার 2 মাস সময় পার করেছে। এই 2 মাস সময়ের মধ্যে আপনার দৃষ্টিতে সরকারের সবচেয়ে সমালোচনা করার মতো বিষয় কি ভাই, আপনার চোখে একবারে পড়েছে? সমালোচনা দিয়ে শুরু করলে ভালো দেখায় না। ভালো কি করেছে তাইলে? ভালো দুইটাই তো বলেন, যে ভালো কার্ড- মন্দ দুইটাই কার্ড- বলেন। কার্ড দিয়েছে, জি, কার্ড দিয়েছে, সাধারণ ফ্যামিলি কার্ড মানুষ- দিয়েছে, কৃষক ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে, তাদেরকে যারা পেয়েছে জি। তারা তো ডেফিনেটলি উপকৃত হবে। এবং এটা যদি সুন্দরভাবে ইম্পার্শিয়ালি বিতরণ করে, যদি মানে ওই দলীয় বিবেচনায় বিতরণ না হয়, জি তাহলে যারা পাবে তারা তো উপকৃত হবে। জি, মানে এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। কিন্তু যেটা সবচেয়ে আপনার সময় শেষ হয়ে যাবে। না জি বলেন। কিন্তু যেটা আমি সময়- যেটা যেটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু হয়েছে, এটা ওনারাও জানে, সেটা হলো দলীয়করণটা। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইভাবে পরিবর্তনটা, দুর্নীতি দমন কমিশনের লোকদেরকে সরিয়ে দেওয়া, তারপরে ইউনিভার্সিটির ভিসিগুলো এইভাবে পরিবর্তন করা, তারপরে এখন পর্যন্ত আমরা জানি না স্থানীয় সরকার নির্বাচন কখন হবে। স্থানীয় নির্বাচনের উদ্যোগ না নিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো, এই বিষয়গুলো তো ডেফিনেটলি মানে এটা আপনাদের expectation-এর মধ্যে ছিল না? আমাদের এক্সপেকটেশনের মধ্যে ছিল না, সমালোচনার যোগ্য এগুলো। জি এগুলো নিয়ে যদি কেউ কথা বলতে চায়, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা খুবই দৃষ্টিকটু হয়েছে। তারপরে এই যে ব্যাংক রেজুলেশন, যে অধ্যাদেশ, তো অনেকগুলো ল্যাপস হয়েছে, সেটা নিয়ে পক্ষে বিপক্ষে বহু কথা হয়েছে। বাট একেবারে ডাইরেক্ট যেটার ফলাফল এখন নেগেটিভ ফলাফল আসা শুরু হয়েছে, সেটা হলো ওই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যে সংশোধন করা এটা হয়েছে। আজকেও তো আমরা দেখেছি মতিঝিলে এটার ডেমনস্ট্রেশন দেখেছি। ডেমোনেশন হয়েছে, মানে দুই পক্ষই এসালাম ঢুকবে, এসালাম ঠেকাতে পারবেন না। সরকার আইন করে ঢাকার সুযোগ করে দিয়েছে 7.5%। তিনি যে টাকা আত্মসাৎ করছেন, ডাউন পেমেন্ট দিলেই সেটা তার মালিকানাটা হ্যাঁ, পুরোটাই ফিরে পাবে, পুরোটাই নাকি ফিরে পাবে। পরেরটা 10% ইন্টারেস্ট 2 বছরে দিতে হবে। পরটা তো পরের ব্যাপার। জি, আপাতত তো সেখানে ঢোকার চিন্তা করতেছে। 7.5% দিলেই আপনার মালিকানা ফিরে পাবেন। এটা খুবই সামান্য, যে পরিমাণ টাকা সে আত্মসাৎ করেছে সেই তুলনায় এটা তো খুবই সামান্য। এগুলো করা কি অপরিহার্য ছিল? না করলে কি হতো? হুইজ এস আলম, তার খুঁটিটা কোথায়? কাজেই সরকার যদি এই বিষয়গুলো বৃহত্তর স্বার্থে, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা এখন যেভাবে বলছেন, আপনারা কি সংসদে এই বিষয়টা নিয়ে, ব্যাংক আইন পরিবর্তনের বিষয়টা নিয়ে আপনাদের আমাদের তো সোচ্চার হতে দেখা যায় কেন সোচ্চার আমাদের পক্ষ থেকে একজন, ওই আপত্তি যেগুলো হয়েছে সেগুলো তো একজনই কথা বলছে, আমাদের সাইফুল আলম মিলন ভাই কথা বলছেন এটা নিয়ে। জি জি, তিনি লিখিত বক্তব্য শেষ করতে পারেন এই সময়ের অভাবের কারণে, বলছে যে ঠিক আছে আপনি লেখা আছে ওটা দিয়ে দিবেন আপনি। তো তারপরে যখন বিশেষ কমিটির মিটিং, তো আমি ছিলাম না, বাট আমি শুনেছি সেখানে আপত্তি দেওয়া ছিল। এগুলোর ব্যাপারে আপনার অবশ্যই আপত্তি আছে এগুলোর ব্যাপারে, জনাব মানে 98টা ছাড়া বাকিগুলোর ব্যাপারে তো আপত্তি ছিল। সরকারের আমাদের দুই তো মাসের লিখিত সাফল্য ইয়ে আছে। ব্যর্থতা, শব্দ- মানে আপনি- ব্যর্থতার আপনি অনেকগুলো অনেক বিষয় কথা বলছেন, বললেন। সাফল্যের কথা মূল বলেছেন। সাফল্যটা আপনি দেখেন, মূল সাফল্য হলো 24-এর গণ অভ্যুত্থানে আমরা কেমন রাষ্ট্র দেখতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চাই, এজন্য আমরা একটা জুলাই সনদ, জুলাই চার্টার, the July Charter, to implement the July Charter, we are very much cordial এবং we are heading towards to implement the July Charter. কিন্তু আপনি এইটা হলো আমাদের একটা বড় সাফল্য, যে জনগণের যে উইলটা ছিল যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আমরা সেই জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু বিরোধী দল যদি আমাদের মতো এই সহযোগিতা করতো জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, যেমন জুলাই সনদকে আপনার প্রথমে সিগনেচার করতে চাননি, যা পরে করেছেন, তার মানে কি জুলাই সনদের প্রতি আপনার কোয়ালিটি কম ছিল। জুলাই সনদে লেখা আছে ইউ আর বাউন্ড টু টেক দ্য ডেপুটি স্পিকার অ্যাজ এ আপনার অপোজিশন পার্টি, আপনি সেটা ডিনাই করলেন, তার মানে কি জুলাই সনদকে ডিনাই করলেন। তারপরে আপনি সেই 5% নমিনেশন দিলেন না মেয়েদেরকে, নারীদেরকে, তার মানে কি আপনি জুলাই সনদ অবজ্ঞা করলেন। জুলাই তো বাস্তবায়ন হয়নি এখন। জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, জুলাই সনদের 84টা পয়েন্ট, আপনি একটু বোঝেন, 84টা পয়েন্ট। ভোটের আগে তো এটা বাস্তবায়নের প্রশ্ন ছিল না, ভোটের আগে বাস্তবায়ন,
জুলাই সনদের 84টা পয়েন্ট মানে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া না, না। বাকিগুলো বাস্তবায়ন তো হচ্ছেই। জি। এই যে আপনারা আইনগুলো পাশ করে দিলেন, এর মাধ্যমে কিন্তু জুলাই সনদের আমি তো সেটাই একটা বলছি, অংশ কিন্তু বাস্তবায়ন অতএব হয়ে গেল। আমরা উই আর ভেরি মাচ কর্ডিয়াল। এটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্ট যে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য বিএনপি সবচেয়ে বেশি কর্ডিয়াল। সেকেন্ডলি হলো যে দেখেন, আপনি এমন কোনো রোজা বা এমন কোনো ঈদ, আমি সেকেন্ডলি বলি লিডারশিপের কথা। লিডারশিপ বাংলাদেশের এখন যিনি লিডার, কারণ কোনো দেশ লিডার ছাড়া কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। পৃথিবীর একটা দেশ দেখো, সব দেশে লিডারশিপ একটা বিরাট পয়েন্ট ডেভেলপমেন্টের জন্য। এটা আমার একটা নিজস্ব আইডিয়া, আমার নিজস্ব চিন্তাভাবনা, যে 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 ফ্যামিলি লিডারশিপ থাকে না, যে সমাজের লিডার থাকে না, সেই সমাজ উন্নতি লাভ করতে পারে না। আমরা একটা লিডারশিপ পেয়েছি অনেক সাফারিংসের মাধ্যমে। গত 17 বছর যে সাফারিংসের মধ্যে বর্তমান লিডার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে অভিজ্ঞতা এবং মানুষকে ঐক্যবদ্ধ করার যে একটা আকাঙ্ক্ষা এবং মানুষকে উজ্জীবিত করার যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি দেশে আসছেন। যেমন খোমেনি এসেছিল ইরানে বিপ্লবের পরে, যেমন লেনিন এসেছিল কমিউনিস্ট বিপ্লবের পরে, তারেক রহমান এসে তিনি প্রথমে যেটা দেখলেন পার্সিভারেন্স, তার যে অধ্যবসায়। 24/7 তিনি রাষ্ট্রের কাজেই থাকেন এবং সমস্ত সামাজিক কাজেও আছেন। এবং তার যে এই যে ডিলিজেন্স দেখেন, নিয়মানুবর্তিতা, সকাল 9টায় সবাইকে অফিস করতে হবে। তারপরে ফ্রুগালিটি, এই যে মিতব্যয়িতা, আপনার যেহেতু এই যে ক্রাইসিস চলছে, মিতব্যয়িতা, এই যে আপনি দেখেন মার্কেটগুলো 7টার সময় বন্ধ করে, পৃথিবীর সব দেশে, আপনি তো অনেক দেশে ঘুরেছেন, সন্ধ্যা বা নেবার সাথে সাথে কিন্তু মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। সব দেশে না হলেও ম্যাক্সিমাম দেশে যায় এই যে জিনিসগুলো। এবং আমাদের যে মন্ত্রিসভা, ব্যর্থতা বা অসফল থাকতে পারে, কিন্তু তাদের যে প্রাণবন্ত চেষ্টা, 24/7 মন্ত্রিসভা আমি দেখলাম তারেক রহমানের নেতৃত্বে দে আর ডুইং ওয়ার্ক। এখন সেই ওয়ার্কে ভুল ত্রুটি হবে। আমি বলেছি যে বিএনপি একটা পেন্সিল মানসিকতার মন, অর্থাৎ আমাদের যদি ভুল ত্রুটি আমরা সেটা শুদ্ধে নিতে পারি। আমরা বলেছিলাম যে এপ্রিল মাসে ঈদে তেলের দাম বাড়াবো না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে না, আমাকে তেলের দামটা আমরা তো আরও ভর্তুকি দিতে পারতাম, রাষ্ট্রের ক্ষতি হতো। আমরা সেটা পরিবর্তন করেছি। এই জন্য বলছি যে এইটা আমাদের লিডারশিপে একটা বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশ। সুতরাং এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্টস। আমরা একটা মানে ওয়েল নন এবং একটা স্কিলফুল আমরা লিডারশিপ পেয়েছি, যিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাকে দেশকে উন্নতির দিকে এগিয়ে নেবার জন্য। এবং থার্ডলি যেটা বলছি, দেখেন যে ঈদই রোজা এবং ঈদ, আমি আপনার জন্মের পর থেকে, আমার জন্মের পর থেকে আমি কখনো শুনিনি যে রোজা ঈদের সময় জিনিসপত্রের দাম বাড়েনি। এমন কোনো ঈদ আমি পাইনি আমার জীবনে, বা রোজাও পাইনি। এইবারে আমি প্রথম দেখলাম যে রোজার ঈদে জিনিসপত্র দামের মূল্য বৃদ্ধির তেমন একটা হিড়িক আমার চোখে পড়িনি। কিছু কিছু হয়তো ওই যে লেবুর দাম নাকি একটু বাড়ছিল। এই যে সরকার যে সিন্ডিকেটটা ভাঙতে পারছে, আপনি বলতে পারেন তেলের সিন্ডিকেট, তেলের কিন্তু মজুতদার সিন্ডিকেট এক জিনিস না। আমরা যে এই যে ইম্পোর্ট করার সময় যে সিন্ডিকেশন, এই সিন্ডিকেটটা কিন্তু আমরা ভাঙতে পেরেছি। এবং সরকারের থেকে আপনি গত 60 দিনে কোনো দুর্নীতির এমন কোনো কথা বলতে পারবেন না। অতএব আমরা একটা মানে ট্রান্সপারেন্টলি এই 60 ডেজ আমার সাথে সরকার চলছে। আমরা আশা করি যে এই ট্রান্সপারেন্টটা যদি থাকে, সরকার যে ট্রান্সপারেন্ট ধরে রেখেছে এবং এই উদ্যোগটা যদি থাকে, তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের দুইজন আলোচক, কর্নেল আব্দুল বাতেন, আপনাকেও ধন্যবাদ জানাতে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। জনাব আইজুল বারী হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।